শুরুতেই জানিয়ে দেব সামরিক উত্তেজনা ইসরায়েলের জন্য লাভজনক হবে না, সতর্ক বার্তা হোয়াইট হাউসের। জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে যোগসাজগের অভিযোগে ইরানে 12 ব্যক্তি গ্রেফতার। জানিয়ে দেব ট্রাম্প, বাইডেন ও কমলা হ্যারিসকে বিজয় পরিকল্পনা দেবেন ভ্লাদিমির জেলেনস্কি। সর্বশেষ জানিয়ে দেব রুশ বিমান হামলায় জাপোরিঝিয়ায় শিশুসহ অন্তত নিহত 9। সামরিক উত্তেজনা ইসরায়েলের জন্য লাভজনক হবে না বলছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার বিষয়ক মুখপাত্র জন কির্বি রবিবার বলছেন, সামরিক উত্তেজনা বাড়ানো ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদে সুবিধাজনক হবে না, কারণ ইসরায়েল ও লেবাননের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত উত্তেজনা সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। এদিন এবিসি দিস উইক শোতে বলেন তিনি, আমরা বিশ্বাস করি না এই সামরিক সংঘাতে উত্তেজনা বাড়ানো ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদে সুবিধাজনক হবে। পাশাপাশি তিনি জানান, যুক্তরাষ্ট্র এটি সরাসরি তাদের ইসরায়েলি অংশীদারদের বলেছেন। ইসরায়েল ও ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠী দ্রুত হিজবুল্লাহর ক্রমবর্ধমান আন্তঃসীমান্ত লড়াইয়ে লিপ্ত রয়েছেন। জন কির্বি বলেন, এই উত্তেজনা এখন অনেক বেশি, যা কয়েকদিন আগেও ছিল না। তবে তিনি এও বলেন, আমরা বিশ্বাস করি আমাদের কূটনৈতিক সমাধানের জন্য সময় ও সুযোগ থাকতে পারে এবং আমরা সেটি নিয়ে কাজ করছি। এদিকে গত রাতে রকেট হামলা ও ইসরায়েলের উত্তরে বৃহত্তম শহর হাইফার প্রান্তে কিরিয়াত রিপাবলিক পর্যন্ত পৌঁছেছে। সেখানে একটি ভবন আগুনে পড়ে যায়, আর একটি ভবন শেল বা ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কিছু যানবাহন পুড়ে ছাই হয়ে যায়। এই হামলায় শুক্রবারে বৈরুতের একটি বিমান হামলায় সেখানে 45 জন নিহত হয়েছিল। নিহতদের মধ্যে হিজবুল্লাহর কমান্ডাররাও ছিলেন। তার আগের সপ্তাহের শুরুতে লেবাননের বিভিন্ন স্থানে বিস্ফোরণে 39 জন নিহত এবং প্রায় 3000 জন আহত হন। ইসরায়েল প্রায় 1 বছরে আন্তঃসীমান্ত সংঘর্ষের পর তাদের মনোযোগ হিজবুল্লাহর দিকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছে। এই সংঘর্ষ গত বছরের অক্টোবর থেকে এই মাসে শুরু হয়, যখন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের একটি নজিরবিহীন আক্রমণ চালায়। সেই হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। মার্কিন জাতীয় নিরাপত্তার বিষয়ক মুখপাত্র বলেন, আমরা এই সংঘাতের শুরু থেকে 8ই অক্টোবর থেকে চেষ্টা করে যাচ্ছি যাতে এই সংঘাত আর বৃদ্ধি না পায়, ইসরায়েল ও তার আশপাশে পুরো অঞ্চলে এটি বিস্তৃত না হয়। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশ্রুতি দেন, তিনি ইসরায়েলের উত্তরের বাসিন্দাদের তাদের বাড়িতে ফিরতে দেবেন, যারা প্রায় 1 বছর যুদ্ধের কারণে বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। জন কির্বি আরও বলেন, উত্তেজনা বাড়তে থাকা যুদ্ধ নিশ্চিতভাবেই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বলা সেই সব মানুষের জন্য সবচেয়ে ভালো হবে না যাদের তিনি বাড়িতে পাঠাতে চান। এদিকে ইসরায়েলের সঙ্গে যোগসাজগের অভিযোগে ইরানে 12 ব্যক্তি গ্রেফতার। ইরান অভিযোগ করছে, ইসরায়েলের সঙ্গে যোগসাজগ করে ইরানের নিরাপত্তা বিঘ্নিত করার পরিকল্পনায় 12 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ডস এই তথ্য নিশ্চিত করেছেন। রেভলিউশনারি গার্ডসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল ও তার পশ্চিমা মিত্র, বিশেষ করে যুক্তরাষ্ট্র, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের গাজায় ও লেবাননের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে এখন ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানের 6টি প্রদেশ থেকে এই 12 জনকে আটক করা হয়েছে, তবে তাদের গ্রেফতারের নির্দিষ্ট সময় বা স্থান প্রকাশ করা হয়নি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত হাজারো পেজার ও ওয়াকিটকি বিস্ফোরিত হওয়ার পর মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। এই বিস্ফোরণের পর হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করে এবং এই ঘটনাকে সরাসরি হামলা বলে অভিহিত করে। এই অঞ্চলে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা চলমান রয়েছে এবং একই সঙ্গে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ইরান ফিলিস্তিনি নেতা ইসমাইল হানিয়ার হত্যার জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করে। গত জুলাই তেহরানে ঘটে যাওয়া এই গুপ্ত হত্যায় ইসরায়েলের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও ইসরায়েল সরাসরি এর দায় স্বীকার করেনি। তবে যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক খবরে দাবি করা হয়, ইসরায়েলের এই হত্যাকাণ্ড বাস্তবায়নের জন্য ইরানকেই কিছু নিরাপত্তা এজেন্টকে ভাড়া করছিল। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে। ইরান অভিযোগ করছে, এই অঞ্চলে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের নানান ষড়যন্ত্রে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। বাইডেন, ট্রাম্প ও কমলা হ্যারিসকে বিজয় পরিকল্পনা দেবেন জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছে। রাশিয়ার সঙ্গে 2.5 বছর ধরে চলমান যুদ্ধে কিয়েভের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছেন তিনি। জেলেনস্কি এই পরিকল্পনার নাম দিয়েছে বিজয় পরিকল্পনা, যা মূলত যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কৌশল হিসেবে নির্ধারণ করবে। জেলেনস্কি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট এবং 2024 সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কিয়েভের পরিকল্পনা তুলে ধরবেন। এই পরিকল্পনার মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসানের ইউক্রেনের কৌশল সম্পর্কে জানতে চান। এই বছর পুরো গ্রীষ্ম জুড়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলে দ্রুত অগ্রসর হলেও কিয়েভ পাল্টা আক্রমণ চালিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঘেরাও করে রেখেছে। এই পরিস্থিতিতে ইউক্রেন সরকার কয়েক সপ্তাহ ধরে পশ্চিমাদের উপর চাপ প্রয়োগ করে আসছে, যেন তারা রাশিয়ার ভেতরে দূরপাল্লার অস্ত্র দিয়ে হামলার অনুমতি দেয়। তবে এই চেষ্টায় খুব একটা সফলতা আসেনি। ফলস্বরূপ জেলেনস্কি নতুন পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র সফর করছেন, যার মাধ্যমে একটি কৌশলগত পরিবর্তন আনা হবে। আগামী বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের সময় জেলেনস্কি আশা করছেন আগামী বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের সময় জেলেনস্কি আশা করছেন তিনি বাইডেনকে তার পরিকল্পনার পক্ষে নিতে সক্ষম হবেন। বাইডেনের কাছে প্রথমবারের মতো এই বিস্তারিত কৌশল উপস্থাপন করবেন বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কি যুক্তরাষ্ট্রে পৌঁছে পেনসিলভানিয়ায় একটি কামান ও গোলা উৎপাদনকারী কারখানা পরিদর্শন করেন। সেখানে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে কারখানার সকল কর্মীকে কৃতজ্ঞতা জানান। এরপর তিনি নিউ ইয়র্কের ওয়াশিংটন সফর করবেন, যেখানে তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবেন। জেলেনস্কি আশা করেন রাশিয়ার সঙ্গে প্রায় 30 মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ কিভাবে শেষ করা যায় তা নিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও এই পরিকল্পনায় বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে জেলেনস্কি জানিয়েছেন প্রথমে প্রেসিডেন্ট বাইডেন এবং পরে অন্যান্য মিত্র দেশের নেতাদের সঙ্গেও তিনি এই পরিকল্পনা শেয়ার করবেন। রাশিয়ার বিমান হামলায় জাপোরিঝিয়ায় শিশুসহ নিহত অন্তত 9। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার বিমান হামলায় রবিবার গভীর রাতে এক শিশুসহ অন্তত 9 জন বেসামরিক লোক নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা আজ সোমবার এই কথা জানিয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রাম মেসেঞ্জিং অ্যাপে জানিয়েছেন উদ্ধারকারীরা বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী জাপোরিঝিয়া হামলার জন্য রাশিয়া তার কেএবি গাইডেড এরিয়াল বোমা ব্যবহার করছে। রয়টার্স স্বাধীনভাবে প্রতিবেদনগুলো যাচাই করতে পারেনি। এছাড়া রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। উভয় পক্ষই তাদের আক্রমণে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছেন। তবে 2022 সালের ফেব্রুয়ারিতে মস্কো যে যুদ্ধ শুরু করেছিল তাতে হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন, তাদের বেশিরভাগই ইউক্রেনীয়। ইউক্রেনের জরুরি পরিষেবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ অপসারণ করার চেষ্টা করছেন এবং ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের সামনে আহতদের উদ্ধার করে রাখা হচ্ছে।